নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6 জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20 ফেব্রুয়ারি। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিরিটি অবনিবাস অষ্টম খণ্ড থেকে, যে বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প সেতারের সুর। আজ থাকলো চতুর্থ পর্ব। ঘরে ঢুকতেই কেমন যেন একটা অস্বাস্থ্যকর স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে এসে ঝাপটা দিল বিরাজের। কে? সেই নারী কণ্ঠেই প্রশ্ন ভেসে এলো আবার। ঘরের মধ্যে জীর্ণ কিছু আসবাব, নিদারুণ দৈনিক চিহ্ন চারিদিকে সুস্পষ্ট। বিরাজ সেই নারী কণ্ঠস্বর অনুসরণ করে ঘরের কোণে তাকালেন। একটা স্ক্রিন নজরে পড়ল। স্ক্রিনের ওদিক থেকেই নারী কণ্ঠস্বর ভেসে এসেছিল। কে বল? আবার নারী কণ্ঠে প্রশ্ন ভেসে এলো। কাছে ভর করে কয়েকটা মুহূর্ত দাঁড়িয়ে রইলেন বিরাজ, তারপর স্ক্রিনের দিকে এগিয়ে গেলেন। স্ক্রিনের সাহায্যেই ঘরের একটা অংশকে কিছুটা প্রাইভেট করা হয়েছে পৃথক করে। একটা খাট, খাটের উপরে কে যেন শুয়ে আছে। এদিকটায় ততটা আলো না আসায় কেমন ঝাপসা ঝাপসা অন্ধকার। কে? খট করে একটা শব্দ হলো, তারপর একটা আলো জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে সমস্ত দৃশ্যটা বিরাজের চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। নারী মূর্তি ততক্ষণে শয্যার উপরে উঠে বসেছে, ছিন্ন মলিন শয্যা। সামনে একটা খালি দিশি মদের বোতল ও একটা কাচের গ্লাস, একটা সস্তা সিগারেটের প্যাকেট, পুরাতন একটা অ্যাস্ট্রে ভর্তি ছাই, দেশলাইয়ের পোড়া কাঠি ও দগ্ধ সিগারেটের টুকরো। কেমন যেন বোবা দৃষ্টিতে তাকিয়েছিলেন নারী মূর্তির দিকে বিরাজ। কে ওই নারী? পরনে মলিন ছিন্ন একটা গাউন, তার উপরে গলায় একটা উলের স্কার্ফ জড়ানো, মাথার চুল রুক্ষ এলোমেলো, দুপাশে চুলে অনেকদিন মনে হয় পাক ধরেছে, প্রায় সাদা, ভাঙা চোপসানো গাল, কোটরগত দুটি চক্ষু, চোখের কোণে কালি। নারী মূর্তিও চেয়েছিল বিরাজের দিকে কয়েকটা মুহূর্ত, তারপর সেই প্রথমে বলে উঠল, বিরাজ, তুমি সত্যি তাহলে তুমি এসেছ? বলতে বলতে উঠে দাঁড়াবার চেষ্টা করে, কিন্তু পারে না জেনিফার। অতিরিক্ত নেশা করেছিল বোধহয়। টোলে বসে পড়ে আবার শয্যার উপরেই। থাক থাক, বসো, বিরাজ বলেন। বসে বসেই অতঃপর কেমন যেন ক্লিষ্ট সামান্য জড়ানো স্বরে বলে জেনিফার, সত্যি তাহলে তুমি এসেছো বিরাজ? আমি জানতাম তুমি আসবে। দেখো, আই এম ডাইং। সবাই আজ আমাকে ছেড়ে চলে গিয়েছে। আই এম অ্যালোন। বলতে বলতে কেঁদে ফেলল জেনিফার। কাছে ভর করে তখনও বিরাজ দাঁড়িয়ে আছেন, কেমন যেন বিহ্বল দৃষ্টিতে জেনিফারের দিকে তাকিয়ে। ওই কঙ্কালী জেনিফার। কি দেখছো বিরাজ, মাই ডার্লিং? এ আমার পাপের ফল। তোমাকে, তোমার ভালোবাসাকে একদিন বিট্রে করেছিলাম, এ তারই শাস্তি। কিন্তু তুমি দাঁড়িয়ে রইলে কেন ডার্লিং? বসো বসো ওই চেয়ারটায়। বিরাজ সত্যি আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না, চেয়ারটায় বসলেন। প্রচণ্ড একটা ঘৃণা যেন বুকটার মধ্যে বিরাজের ফেনিয়ে ফেনিয়ে উঠছিল, কিন্তু তবু নিঃশব্দে তিনি স্থির দৃষ্টিতে জেনিফারের দিকে তাকিয়েছিলেন।
জানো, আজ আমার কেউ নেই। পল আমাকে ছেড়ে চলে গিয়েছে। লুসি আমার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে। নিজে উঠতে পারি না, বেরোতে পারি না, গাঁটে গাঁটে অসহ্য ব্যথা। ঘরে একটা পয়সা নেই। একটানা কান্না ঝরা গলায় জুনিফার তার দুর্দশার ইতিহাস ব্যক্ত করে যেতে লাগলো। কেউ নেই আজ আর আমার, কেউ নেই। I am alone, deserted. আমাকে চিঠি দিয়ে ডেকেছিলে কেন তুমি? শান্ত গলায় এতক্ষণে প্রশ্ন করলেন বিরাজ। কেন ডেকেছি? হ্যাঁ জানি, আজ ভিক্ষা চাইবার মুখ নেই আমার তোমার কাছে। তবু তোমাকেই ডেকেছি, কারণ জানি যদি কেউ আজ আমাকে সাহায্য করে তো একমাত্র তুমিই হয়তো করবে। যদি কেউ ভিক্ষা দেয় তো তুমিই দেবে। কি সাহায্য চাও? টাকা? না। তবে একটু আশ্রয়। এই নরকখানা থেকে আমাকে উদ্ধার করো বিরাজ। বিরাজের ওষ্ঠপ্রান্তে ক্ষীণ একটা হাসি রেখা জেগে উঠল। তারপর ঈষৎ যেন শ্লেষ জড়ানো কণ্ঠে বললেন, তার আজ আর কোনো উপায় নেই জেনিফার। উপায় নেই? না। প্রথমত এই তোমার অবশ্যম্ভাবী পরিণতি ছিল, আর আজ যার কাছে তুমি অনুনয় করছো সে বিরাজ অনেকদিন আগেই মরে গিয়েছে। বিরাজ! অস্ফুট একটা আর্তনাদের মতোই যেন ডাকটা জুনিফারের গলা থেকে বের হয়ে গেল। ও কথা থাক জুনিফার, তবে আমি যতদিন বেঁচে আছি মাসে মাসে কিছু টাকা তোমাকে আমি পাঠিয়ে দেব, তাও একটি শর্তে। কি শর্ত? তুমি কখনো কোনো কারণে এবং কোনো অজুহাতেই আমার সামনে গিয়ে দাঁড়াবার চেষ্টা করবে না, আর তা যদি করো তাহলে জানবে সেদিন থেকেই টাকা তোমার বন্ধ হবে। জুনিফার কি যেন ভাবলো কিছুক্ষণ মাথাটা নিচু করে, তারপর ধীরে ধীরে মাথা তুলে বললে, বেশ তাই হবে। জানি না কি বলে তোমাকে ধন্যবাদ জানাবো। তার কোনো প্রয়োজন নেই, কারণ আমি রাজি হয়েছি কেন জানো? কেন? তোমার মেয়ে লুসির জন্য। লুসি? তাকে তুমি তো দেখোনি এ জীবনে কখনো। সে শুধু অকৃতজ্ঞ নয়, বেঈমান। কেন, তোমার প্রস্তাবে রাজি হয়নি বলেছে? কি বলছো তুমি? ঠিকই বলছি। আর এও বুঝতে বাকি নেই আমার যে মেয়ে তোমার প্রস্তাবে রাজি হয়নি বলেই তুমি শেষ পর্যন্ত আমাকে চিঠি দিয়েছিলে। কিন্তু কেন বলো তো? যে কৌশল মনে মনে তুমি স্থির করেছিলে আমার কাছ থেকে আমার সব কিছু আদায় করে নেবে, সেটা শেষ পর্যন্ত ফলপ্রসূ হলো না বলেই কি? এসব কি তুমি বলছো বিরাজ? থাক ওসব কথা, এবার আমি উঠবো। যাবে? হ্যাঁ। বিরাজ উঠে দাঁড়ালেন, হাত বাড়িয়ে ক্রাশ দুটো টেনে নিলেন। বিরাজ, বলো। জানি না তুমি একটু আগে যা বললে সে কথাগুলো কেন বললে। তুমি বিশ্বাস করবে না জানি, তবু শুনে যাও। তোমাকে আজও আমি ভালোবাসি। তোমাকে আজও আমি ভালোবাসি। কথাগুলো বলতে বলতে জুনিফারের গলা কান্নায় জড়িয়ে গেল। তার শীর্ণ গাল বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। পূর্ববৎ অশ্রুঝরা কণ্ঠেই বলতে লাগল, জীবনে একটি পুরুষকেই আমি ভালোবেসেছিলাম, সে তুমি। ধীরেজের ভালোবাসা বলবো না, বলবো একটা দুর্নিবার অন্ধ পাশবিক আকর্ষণ আমার প্রতি, যার দ্বারা সে আমাকে কুক্ষিগত করেই এক প্রকার রেজিস্ট্রি অফিসে টেনে নিয়ে গিয়ে বিয়ে করেছিল, এবং যে কারণে বছর ঘুরতে না ঘুরতেই আমাদের পরস্পরের মধ্যে সংঘাত শুরু হয়ে গিয়েছিল, এবং শেষ পর্যন্ত আমি বাধ্য হয়েছিলাম তাকে ছেড়ে যেতে একদিন বিবাহের 3টি বছরের মধ্যেই। তুমি তো তোমার ভাই ধীরেজের কলকাতার ঠিকানা জানতে, কেন তবে সেদিন আমি যখন নির্দিষ্ট সময়ে হোটেলে তোমার কাছে গেলাম না, তুমি জোর করে গিয়ে আমাকে ধীরেজের বাহুপাশ থেকে ছিনিয়ে নিয়ে এলে না? ছিনিয়ে নিয়ে সেদিন আসলেও তুমি আমার কাছে থাকতে পারতে না।
বিরাজ ক্রাচে ভর করে কয়েক পা এগিয়ে গেলেন দরজার দিকে। বিরাজ, না, কারণ তোমার রক্তে ছিল যে উশৃঙ্খলতা, যে বিশ্বাসঘাতকতা, সেই তোমাকে আমার কাছ থেকেও দূরে টেনে নিয়ে যেত, যা ধীরাজের কাছ থেকেও তোমাকে টেনে নিয়ে গিয়েছিল। যাক সে কথা, আমি যাচ্ছি। বিরাজমোহন আবার ঘুরে দাঁড়ালেন, তাকালেন জেনিফারের মুখের দিকে ওর ডাক শুনে। তোমার কাছে কিছু আছে? কি, টাকা? হ্যাঁ। বিরাজ কয়েকটা মুহূর্ত জেনিফারের দিকে তাকিয়ে রইলেন। জীর্ণ কঙ্কালসার, ভাঙা বসা গাল, কোটরগত চক্ষু, মাথার চুল প্রায় সবই পাকা। কেমন যেন ঘিন ঘিন করে ওঠে বিরাজের সমস্ত দেহ। কোটের পকেটে হাত ঢুকিয়ে খানচারের 10 টাকার নোট টেনে বার করে নোটগুলো ছুঁড়ে দিলেন জেনিফারের মলিন ছিন্ন শয্যার উপর। তারপর মুখ ঘুরিয়ে ক্রাচে ভর দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। জেনিফারের শেষ কথাটা কানে ভেসে এলো সিঁড়ির কাছে এগোতে এগোতে। থ্যাঙ্কস। বিরাজ ঘর থেকে বের হয়ে যাবার একটু পরেই শীর্ণ দীর্ঘকায় এক ব্যক্তি ঘরে এসে ঢুকলো জেনিফারের। পরনে জীর্ণ কোট প্যান্টুলুন, ছিন্ন একটা টাই। বয়স লোকটার 40-42 বেশি হবে না, কিন্তু দীর্ঘ অত্যাচারে শরীরটা যেন শুষ্ক শীর্ণ পাকানো দড়ির মতো হয়ে গিয়েছে। খাঁড়ার মতো উঁচু নাক, ভাঙা গাল, পুরু ওষ্ঠ, থুতনিতে একটা কাটা দাগ। সামনের দাঁত দুটো উঁচু, উপরের পুরু ঠোঁটটাকে যেন ঠেলে দিয়েছে। হাতের আঙুলগুলো হাড় সর্বস্ব, লম্বা শীর্ণ মোটা মোটা শিরা বার করা। লোকটা জেনিফারের দিকে তাকিয়ে নিঃশব্দে হি হি করে হাসতে থাকে। জেনিফার ততক্ষণে নোট 4টে পুরুতের তলায় ঠেলে গুজে দিয়েছে। চমৎকার অভিনয় করেছো জেনিফার, লোকটা বললে। জেনিফার কেমন যেন ভীত শঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে থাকে লোকটার মুখের দিকে নিঃশব্দে। কত পেলে? কি বলছো তুমি বল? হি হি করে হাসতে হাসতে পল বললে, বলি কত বাগালে পুরানো নাগরের কাছ থেকে। সত্যি বলছি, কিচ্ছু দেয়নি, তবে কথা দিয়েছে মাসে মাসে কিছু টাকা পাঠিয়ে দেবে। লোকটা পূর্ববৎ নিঃশব্দে করে হাসতে হাসতে জেনিফারের শয্যার দিকে এগিয়ে আসতে আসতে বলে, কিছু পাওনি না? কিছুই দিয়ে যায়নি? সত্যি বলছি। হঠাৎ যেন ক্ষুধার্ত একটা জন্তুর মতোই ঝাঁপিয়ে পড়লো জেনিফারের উপরে এবং এক হাঁচকা টানে জেনিফারের পরিধেয় জীর্ণ গাউনটা দুফালা করে দিয়ে হিংস্রভাবে ওর সারা দেহ তল্লাশ করতে করতে একসময় ওকে প্রায় উলঙ্গ করে শয্যার উপর চিৎ করে ফেলে দিতেই দলা পাকানো নোট 4টে দেখতে পেয়ে থাবা দিয়ে তুলে নিল সেগুলো। ইউ ব্রুট, ইউ স্কাউন্ড্রেল, চেঁচিয়ে ওঠে হিংস্র দলিত একটা নাগিনীর মতো জেনিফার। হি হি করে হাসছে তখন পল। দলিত ফণিনীর মতোই গর্জন করে ওঠে যেন জেনিফার আবার হিসহিস করে। আই শ্যাল কিল ইউ, আই শ্যাল কিল ইউ। পল ওর দিকে আর ফিরেও তাকালো না। নোটগুলো পকেটে পুড়ে ঘর থেকে বের হয়ে গেল। ছিন্ন ভিন্ন গাউন, প্রায় উলঙ্গ অবস্থায় শয্যার উপর উপুর হয়ে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো জেনিফার। বিরাজমোহন ফিরে এলেন তার গৃহে, কেমন যেন ক্লান্ত বিষণ্ণ। গাড়ি থেকে নেমে ক্লাচে ভর দিয়ে আস্তে আস্তে সোজা এসে প্রবেশ করলেন তার শয়নকক্ষে। মাধব বিরাজমোহনের অপেক্ষাতেই পথ চেয়েছিল। সে এসে ঘরে ঢুকলো প্রায় সঙ্গে সঙ্গেই। ড্রিঙ্ক নিয়ে আয়, বিরাজ বললেন। এই ঘরেই দেব? হ্যাঁ। মাধব চলে গেল। বিরাজ গা থেকে জামাটা খুলে ড্রেসিং গাউনটা গায়ে চাপিয়ে ঘরের মধ্যে যে আরাম কেদারাটা ছিল সেটার উপরে বসলেন। মাধব ড্রিঙ্ক দিয়ে গেল। রাত 11:15 বেজে গেল। বিরাজ তেমনই বসে আছেন আরাম কেদারাটার উপরে। প্রথম যে পেটটা নিয়েছিলেন গ্লাসে, তখনও সেটাই শেষ হয়নি। গ্লাসে ঢালবার পর সেই যে বার 2 চুমুক দিয়েছিলেন, তারপর আর গ্লাসটা ধরেনি। ঘড়িতে যখন 11:30 বাজলো, মাধব এসে আবার ঘরে ঢুকল। সাহেব। বিরাজ মুখ তুলে মাধবের দিকে তাকালেন। খানা তো ঠান্ডা হয়ে গেল। আজ কিছু খাবো না, যা। কিছুই খাবেন না?
না, দরজাটা টেনে দিয়ে যা। মাধব আর প্রশ্ন করতে সাহস পায় না, ঘর থেকে বের হয়ে গেল দরজাটা ভেজিয়ে দিয়ে। ক্রমশ রাত আরো গভীর হয়, চারিদিক কেমন স্তব্ধ হয়ে আসে। বাগানে কোথায় যেন একটা ঝিঝি পোকা একটানা ডেকে চলেছে। জুনিফারের কথাগুলোই বারবার বিরাজের মনের মধ্যে আনাগোনা করছিল। চিঠি সে দিয়েছিল, তার চিঠি না দিলে উপায় ছিল না বলেই দিয়েছিল। কিন্তু তিনি কেন গেলেন? কবেকার একটা মোহ আজ এত বছরেও কি তার শেষ হলো না? অস্বীকার করে লাভ নেই, সেইটাই তাকে ওই নোংরা নরকের মধ্যে টেনে নিয়ে গিয়েছিল। সেই নরকের দুর্গন্ধটা যেন এখনো তার গায়ে লেগে রয়েছে। মৃদু একটা পদশব্দ কানে এলো। ফিরে তাকালেন বিরক্তিপূর্ণ দৃষ্টিতে দরজার দিকে। ভেজানো দরজাটা খুলে ঘরে ঢুকলো শ্যামা। বিরক্তি ভরা দৃষ্টিতেই তাকিয়ে রইলেন বিরাজ শ্যামার দিকে। শ্যামা আরো কাছে এগিয়ে এলো। বাবু, এত রাত্রে কেন এসেছিস? বিরাজের কণ্ঠে রীতিমতো বিরক্তির সুর। একটা কথা বলতে এলাম। কি কথা? সে রাত্রে দিদিমণির ঘরে যে এসেছিল তাকে আমি চিনতে পেরেছিলাম। চিনতে পেরেছিলি? হ্যাঁ। পুলিশকে সে কথা জানিয়েছিস? না। কেন? ভয়ে বাবু। বিরাজ স্থির দৃষ্টিতে চেয়ে রইলেন শ্যামার মুখের দিকে। কি কুৎসিত লাগছে ওই মেয়ে মানুষটাকে। মতিভ্রম হয়েছিল নিশ্চয়ই তার একসময়, বছরখানেক আগে ওই মেয়ে মানুষটাকে প্রশ্রয় দিয়েছিলেন। তাতেই আজ রাত্রে ও এই সময় তার ঘরে এসে ঢুকতে সাহস পেয়েছে। কে এসেছিল সে রাত্রে বাসবীর ঘরে? শ্যামার চোখের উপরে চোখ রেখেই প্রশ্নটা করলেন বিরাজ। বোধ হয় দিদিমণির এক কলেজের বন্ধু। কে কলেজের বন্ধু? রঞ্জন বাবু। রঞ্জন? হ্যাঁ। ঠিক জানিস তুই? হ্যাঁ, রঞ্জন বাবুই আমার মনে হয়। কি করে বুঝলি? রঞ্জন বাবুর নাম ধরে একবার দিদিমণিকে ডাকতে শুনেছিলাম। তারপর কি হলো? কিছুক্ষণ পরে রঞ্জনবাবু চলে যান। ঠিক আছে, তুই যা। পুলিশকে জানাবো বাবু কথাটা? না, তোকে কাউকে কিছু বলতে হবে না। শ্যামা তবু যায় না, দাঁড়িয়েই থাকে। যা, ঘরে যা। উপরে একা থাকতে আমার ভয় করে বাবু। মাধবকে কথাটা বলেছিলাম, কিন্তু সে আমার কথায় কোনো কান দেয়নি। আমাকে নিচের তলায় থাকবার একটা ব্যবস্থা করে দিন। ঠিক আছে, তুই এখন যা। মাধবকে কাল আমি বলে দেবো। আর শোন, আমি না ডাকলে কখনো আমার ঘরে তুই আসবি না। শ্যামা বিরাজের মুখের দিকে একবার তাকিয়ে ঘর থেকে বের হয়ে গেল। পরের দিন বেলা তখন 7:15 হবে সকাল। সারাটা রাত ঘুম আসেনি চোখে। শয্যার উপর চোখ বুজে পড়েছিলেন বিরাজ। হন্তদন্ত হয়ে মাধব এসে ঘরে ঢুকল। সাহেব। কি হয়েছে? শ্যামা। কি হয়েছে শ্যামার? শ্যামা তার ঘরের মধ্যে মরে পড়ে আছে। মনে হচ্ছে কেউ তাকে। সে কি? সঙ্গে সঙ্গে শয্যার উপর উঠে বসলেন বিরাজ। মাধবের কথাটা শেষ হবার আগেই। মেঝের উপর পড়ে আছে শ্যামা, মরে গিয়েছে। মাধব আবার বললেন। খাটের পাশ থেকে ক্রাচটা টেনে নিলেন বিরাজ। তারপর কোনো কথা না বলে ক্রাচে ভর দিয়ে ঘর থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে উপরে গেলেন। মাধব তাকে অনুসরণ করল। শ্যামার ঘরের দরজাটা হা হা করছে খোলা। মেঝের উপর পড়ে আছে শ্যামার মৃতদেহটা। হাত দুটো ছড়ানো, মুখটা হাঁ করা, জিভটা একটু বের হয়ে এসেছে। বিস্ফারিত দুটি চক্ষু তারকা, যেন অক্ষিগোলক দুটি কোটর থেকে বের হয়ে আসছে। ক্ষীণ একটা রক্তের ধারা কষের পাশে শুকিয়ে আছে। পরিধেয় শাড়িটা এলোমেলো। বোঝা যায় মৃত্যুর পূর্বে সে যথেষ্ট স্ট্রাগল করেছিল। কিছুক্ষণ যেন পাথরের মতো দাঁড়িয়ে চেয়ে রইলেন বিরাজ শ্যামার মৃতদেহটার দিকে। তারপর ঘর থেকে বের হয়ে এলেন। ইতিমধ্যে গৃহের অন্যান্য সকলেও সিঁড়ির সামনে এসে ভিড় করেছিল ব্যাপারটা জানতে পেরে। নিজের ঘরে ঢুকে বিরাজ থানায় ফোন করে দিলেন। শ্যামাকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। রথিন শিকদার থানাতেই ছিল। সে বললে এক্ষুনি সে আসছে। ওদিকে রথিন শিকদার বিরাজের ফোন পেয়েই কিরিটিকে ফোন করে। কিরিটি তখন ওই দিনকার সংবাদপত্রে চোখ বুলাচ্ছিল। ফোন বাজতে উঠে এসে ফোন ধরতে রথিনের গলা পেয়ে শুধালো, কি ব্যাপার রথিন, এত সকালে?
আর একজন গত হয়েছে কিরিটি। গত? কে আবার গত হলো? ঝাউতলার বাড়িতে শ্যামা, সেই ঝি। কে বললে? বিরাজ সান্যাল ফোন করেছিল এইমাত্র। আমি যাচ্ছি, তুই আসবি নাকি? হ্যাঁ যাব, আমাকে তুলে নিয়ে যা। রথিন ফোনটা ছেড়ে দিতেই কিরিটি সুব্রতকে ফোন করলো। কিরিটি গত রাত্রেই সুব্রতকে বলেছিল আজ কোনো এক সময় তারা আর একবার বিরাজ সান্যালের ঝাউতলার ভবনে যাবে। কিন্তু কিরিটি যখন ফোন করে জানালো এক্ষুনি চলে আসবার জন্য, তারা যাবে সকলেই বিরাজ সান্যালের গৃহে, সুব্রত বললে, এক্ষুনি যাবি? মানে নতুন আবার কিছু ঘটলো নাকি এর মধ্যে? হ্যাঁ, শ্যামা মনে হচ্ছে খুন হয়েছে। শ্যামা? হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি সেদিন শ্যামাকে অ্যারেস্ট করে আপাতত জেলের সেফ কাস্টডিতে রাখলেই হতো। তাহলে হয়তো চিরদিনের জন্য খুনি শ্যামার মুখটা বন্ধ করার জন্য তৎপর হয়ে উঠত না এত তাড়াতাড়ি। আমি তো তোকে বলেছিলাম শ্যামাকে আপাতত অ্যারেস্ট করার জন্য। বলেছিলি জানি, আমি কেবল অ্যারেস্ট করিনি তাকে, খুনি আবার সেখানে হানা দেবে সেই আশাতেই। যাকে তুই চলে আয়, রথিন আসছে, তার গাড়িতেই আমরা যাব। কিরিটি ফোনটা রেখে চটপট তৈরি হয়ে নেয়। একটু পরেই রথিনের গাড়ির হর্ন বেজে উঠল। কিরিটি জঙ্গলিকে বললে রথিনকে উপরে ডেকে আনবার জন্য। কৃষ্ণাকে ডেকে রথিনের জন্য কফির মগ রেডি করতে বললে। বিরাট পপু রথিন হাঁপাতে হাঁপাতে সিঁড়ি দিয়ে উঠে ঘরে ঢুকতে ঢুকতে বললে, জানিস সিঁড়ি ওঠানামা করতে আমার এত কষ্ট হয়, আমার ডাকলি কেন? বস, কফি পান কর। শুধু কফি? বসতে বসতে রথিন বললে, না, কাল বউবাজার থেকে কৃষ্ণা বিরাট সাইজের রাজভোগ এনেছে। রাজভোগ? আজকাল আর রাজভোগ সে সাইজ আছে নাকি? ও তো আগেকার দিনে 4 আনা রসগোল্লা সাইজ করেছে। না রে, এর মূল্য পুরো 110 পয়সা, অর্থাৎ 1 টাকারও বেশি দাম এক একটির। কৃষ্ণা ওই সময় জঙ্গলির হাতে ট্রে দিয়ে ঘরে ঢুকল। একটা প্লেটে গোটা 4 রাজভোগ ও 1 মগ ধুমায়িত কফি। রাজভোগের আকার দেখে উৎফুল্ল হয়ে রথিন বলে ওঠে, আরে এই যে সত্যি সত্যি রাজভোগ, দেখি দেখি টেস্ট কেমন। রথিন হাত বাড়িয়ে রাজভোগের প্লেটটা তুলে নিয়ে ডান হাতের কাজ শুরু করে দেয়। কেমন? কিরিটি বলে, ঠিক বলেছি কিনা? বিলকুল, কিন্তু এদিকে শ্যামা যে পটল তুলে সরকারের কাছ থেকে আমার রাজভোগের ব্যবস্থা করে রেখেছে আর এক দফা। কিরিটি সে কথার জবাব না দিয়ে শুধায়, ওই বাড়িতে কাকে পাহারায় রেখেছিলি? দ্বিজেনকে। দ্বিজেন মানে তোর সেই শ্যালক? হ্যাঁ। সে তোকে এখনো কোনো রিপোর্ট দেয়নি? না, হয়তো এখনো ব্যাপারটা তার গোচরীভূতই হয়নি। রথিনের মধ্যে মধ্যে শুদ্ধ ভাষায় কথা বলা অভ্যাস। সুব্রত ওই সময় এসে ঘরে ঢুকল। কিরিটি রথিনকে তাগিদ দেয়, নে কফিটা শেষ করে এবারে ওঠ। দাঁড়া বাবা, খাওয়া বলে কথা, এত তাড়াহুড়ো করলে কি হজম হয়? বলে যার নাম মিষ্টান্নের আস্বাদন। কিরিটি হেসে বলে, ভয় নেই, সুগার ঠিক তার রাস্তা বেছে নেবে। যা বলেছিস, আজ বোধহয় 2টো ইনসুলিনে সানাবে না। রথিন জবাব দেয়। কৃষ্ণা হাসছিল তার দিকে চেয়ে। রথিন আবার বলে, হাসেন কি বৌদি, ওই সুগারই শেষ পর্যন্ত আমাকে একদিন শেষ পথটি প্রদর্শন করাবে। খাওয়া কমালেই পারেন ওই মিষ্টিটা, কৃষ্ণা বলে। বলেন কি? তাহলে বাঁচার আর অর্থ কি রইল? কি জন্যই বা জীবন ধারণ? কেন, সুগার ছাড়া কি আর খাদ্যবস্তু নেই এ দুনিয়ায়? কৃষ্ণা বলে, আছে বৌদি জানি, কিন্তু যেদিন আমার এক ডাক্তার বন্ধু বললে মানব দেহটি আমাদের এমনই এক বিচিত্র কারখানা যে যাহাই খাদ্য বলিয়া গ্রহণ করো না কেন শেষ পর্যন্ত সব কিছুই সেই সুগারে পরিণত হচ্ছে, সেদিন থেকেই স্থির করেছি যাহা 52 তাহা 53। খা, কত খাবি খা, সুগারই খা। জন্ম মুহূর্তে মধু ওষ্ঠে দিয়ে এই জীবনের যখন শুরু, শেষ মুহূর্তেও মধুই খেতে খেতে মহাযাত্রা। সকলেই হেসে ওঠে রথিনের কথায়। কিরিটি তাগিদ দেয়, নে এবারে ওঠ, তোর মহাযাত্রার এখন বহু বিলম্ব আছে। এত সহজে কি তুই মহাপ্রস্থান করবি বলছিস?
হ্যাঁ চল চল, কিন্তু আর গমন করিয়াই বা কি হবে? এবারে তো সরকারের শেষ অস্ত্র প্রয়োগ, তাদের দাবি মানতেই হবে, হয় ছাড়ো না হয় ছাড়াই। বিরাজ সান্যালের ঝাউতলার বাড়ির সামনে আসতেই দ্বিজেনের সঙ্গে দেখা হয়ে গেল। দ্বিজেন তখনও বাড়ি পাহারা দিচ্ছে। কিরিটি প্রশ্ন করে, দ্বিজেনবাবু খবর কি? সব ঠিক আছে স্যার। এত সকালে আপনারা? তোমার মাথা, তোমার মুন্ডু। হঠাৎ রথিন খিচিয়ে ওঠে দ্বিজেনকে। আজ ফিরে গিয়েই তোমার নামে রিপোর্ট সাবমিট করব। সকলের সামনে দ্বিজেন বরাবর রথিনকে স্যার বলেই সম্বোধন করে। বললে, কেন স্যার, আমার কি কোনো ত্রুটি হয়েছে? আমি তো কাল রাত 8টা থেকে কনস্ট্যান্ট দৃষ্টি রেখেছি বাড়িটার উপরে। এখন পর্যন্ত রেখেছ? সার্টেনলি স্যার, বিলিভ করুন। কাল একবার ঘন্টা দুয়েকের জন্য বিরাজবাবু বাড়ি থেকে বের হয়েছিলেন, আর কেউ আসেও নি যাইও নি ওই বাড়ি থেকে। চুলোই যাক তোমার বিরাজবাবু, তোমার কথা বলো। কাছাকাছি বেগ বাগানে একবারও যাওনি? তোমার সেই চাঁদ বদনকারী একটিবার প্রাণ ভরে দর্শন করতে। বেগ বাগান মানে? থিতিয়ে যায় যেন বেচারি দ্বিজেন হঠাৎ। হ্যাঁ, সন্ধ্যা দেবীর মুখচন্দ্রিমা একটিবার দর্শন করতে যাওনি? ছি ছি, কি বলছেন স্যার, মা কালী দিব্যি। থামো। রথিন তার শালককে থামিয়ে দেয়। চাকরি আর তোমায় করতে হবে না। তোমার গৃহিণী সন্ধ্যা দেবীর আঁচলটি হাতের মুঠোয় নিয়েই অতঃপর সারাটা দিন রাত বসে থাকবে। আগে স্যার, যাওনি তুমি একবারও তোমার বাসায়? বলতে চাও? বলো, স্পিক আউট, সত্যি বলো। আগে যাওনি? হ্যাঁ, মানে মিনিট 10-12 জন্য। কিরিটি এবারে বাধা দিল। থাক থাক, চল এগোনো যাক। তারপর দুজনের দিকে ফিরে বললে, ওই বাড়িতে আবার কাল রাত্রে একজন খুন হয়েছে দ্বিজেন। সে কি স্যার? হ্যাঁ, যাকে তুমি এখানেই অপেক্ষা করো আমরা না আসা পর্যন্ত। কিরিটি জিপ ড্রাইভারকে ইঙ্গিত করল। সে গাড়ি নিয়ে সোজা গিয়ে গেট দিয়ে অতঃপর বিরাজ সান্যালের গৃহে প্রবেশ করল। মাধব ওদের সারা পেয়ে এগিয়ে এলো। সে বোধহয় ওদের অপেক্ষাতেই ছিল আশেপাশে কোথাও। কিরিটি প্রশ্ন করে, মাধব, তোমার সাহেব কোন ঘরে? লাইব্রেরি ঘরে হুজুর। সকলে লাইব্রেরি ঘরের দিকে পা বাড়ালো। প্রথমে কিরিটি, তার পশ্চাতে রথিন ও সর্বশেষে সুব্রত। তিনজনে একে একে ঘরে ঢুকল। বিরাজ সান্যাল জানালার দিকে মুখ করে আরাম কেদারাটার উপর বসেছিলেন বাগানের দিকে তাকিয়ে, তার লাইব্রেরি ঘরে, হাত দুটি কোলের উপর ন্যস্ত। ওদের পদশব্দে ফিরে তাকালেন। আসুন দারোগাবু। রথিনের দিকে তাকিয়েই কথা বললেন বিরাজ সান্যাল। ওরা আরও সামনে এগিয়ে এলো। বিরাজ সান্যালকে যেন কেমন ক্লান্ত, বিপর্যস্ত, বিষণ্ণ দেখাচ্ছে। মাথার চুল এলোমেলো, দু চোখের দৃষ্টিতে যেন কেমন একটা বিহ্বলতা। বসুন, বিরাজ বললেন ওদের দিকে তাকিয়ে। সকলে চেয়ার টেনে নিয়ে বসল। প্রথমেই প্রশ্ন করে কিরিটি, কাল আপনি সন্ধ্যায় বের হয়েছিলেন, কোথায় গিয়েছিলেন? হ্যাঁ, বের হয়েছিলাম, একটু জরুরি কাজ ছিল। কোথায়, কার কাছে জরুরি কাজ ছিল আপনার? জানাতেই হবে। হ্যাঁ, জুনিফার দেখা করবার জন্য একটা চিঠি দিয়েছিল। কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? হ্যাঁ। চিঠিটা দেখতে পারি? বিরাট চিঠিটা বের করে দিলেন। কিরিটি চিঠিটা দেখে ফিরিয়ে দিল আবার। আচ্ছা, কখন জানতে পারলেন ব্যাপারটা মিস্টার সান্যাল? রথিন শিকদার প্রশ্ন করে। সকালে মাধব এসে বলবার পর, তারপরে ফোন করি আপনাকে, বিরাজমোহন বললেন। কিরিটি এবারে প্রশ্ন করল, বাসবী দেবীর মৃত্যুর পরও শ্যামা তো উপরেই থাকতো, একাই থাকতো? হ্যাঁ। মেয়েটির সাহস ছিল বলতেই হবে। দোতলায় ঠিক তার পাশের ঘরেই কিছুদিন আগে ওই ঘটনাটা ঘটে যাবার পরও ও একা থাকতো। রথিন বলে, মাধবকে নাকি বলেছিল নিচে আসবার জন্য। বিরাজ বললেন, কার কাছে শুনলেন? কিরিটি প্রশ্ন করলো এবারে। কাল রাত্রে বলছিল। কে? কিরিটি আবার প্রশ্নটা করে তাকালো বিরাজের মুখের দিকে। শ্যামা। কি বলছিল শ্যামা? ওর নাকি আর একা একা উপরের ঘরে থাকতে সাহস হচ্ছে।
এতদিন থাকতে পারলেও তারপর হঠাৎ এমন কি ঘটলো যাতে ও ভয় পেয়ে গেল? কিরিটি প্রশ্নটা করেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় বিরাজের মুখের দিকে আবার। জানি না, ঠিক বলতে পারবো না, তবে বলছিল কথাটা। কিছু সে বলেনি কেন সে হঠাৎ এতদিন পরে ভয় পেয়ে গেল? কিরিটি আবার প্রশ্ন করে। না। তবে একটা কথা বলছিল শ্যামা। কি? বিরাজ সংক্ষেপে তখন গত রাত্রের ঘটনাটা বিবৃত করে গেলেন, নিজের ব্যাপারটা গোপন করে। রথিন বলে, রঞ্জনবাবুর নাম শুনেছিল শ্যামা? হ্যাঁ। রথিন কিরিটির মুখের দিকে তাকালো অর্থপূর্ণ দৃষ্টিতে। আচ্ছা মিস্টার সান্যাল, কিরিটির প্রশ্নে ওর দিকে মুখ তুলে তাকালেন বিরাজ। বলুন, শ্যামার হত্যার ব্যাপারটা আপনার কি মনে হয়? হত্যা? যদিও এখনো মৃতদেহ দেখিনি, তবে সেই রকমই মনে হচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে। কি মনে হচ্ছে আপনার? বোধহয় ভয় টয় পেয়ে। ভয়? হ্যাঁ, মানে না মিস্টার সান্যাল, সামান্য আলাপে তার যতটুকু পরিচয় সেদিন আমি পেয়েছিলাম, এবং যে এতদিন ওই দুর্ঘটনার পরও একা একা উপরের তলায় থেকেছে, সে যে অন্তত ভয় পেয়ে মারা যায়নি সে সম্পর্কে আমি স্থির নিশ্চয়। যাক সে কথা, শ্যামার সঙ্গে কে দেখা করতে আসতো বলতে পারেন? না, তাছাড়া যতদূর শুনেছি তার তো কোনো আত্মীয় স্বজন তেমন ছিল না তার সঙ্গে দেখা করতে আসবার মতো। সে কখনো সেরকম কোনো কথা কি আপনাকে বলেছিল? আমাকে? হ্যাঁ। না, তাছাড়া ওসব প্রশ্ন তাকে আমি করতে যাবই বা কেন? একটা ঝিও তো অনেক সময় ঝিয়ের অধিকার অতিক্রম করে অনেক দূর এগিয়ে যায়, বিশেষ করে দেহের যৌবন থাকলে। তাই বলছিলাম। বিরাজ কিরিটির মুখের দিকে তাকিয়েছিলেন স্থির দৃষ্টিতে। কিরিটির কথা শেষ হলো না। বললেন, মিস্টার রায় কি সেরকম কিছু কল্পনা করছেন শ্যামার ব্যাপারে? কথাটা খুব অযৌক্তিক কি? একটু কথাটা স্পষ্ট করে বললে একটু খুশি হব মিস্টার রায়। আমার কথার মধ্যে অস্পষ্টতা তো কিছুই নেই মিস্টার সান্যাল। কিরিটির দুটি চোখের তীক্ষ্ণ দৃষ্টি তখনও বিরাজের প্রতি স্থির নিবদ্ধ। বিরাজমোহন কয়েকটা মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকেন কিরিটির চোখের দিকে। তারপর বলেন, মিস্টার রায়, ওই ধরনের অপ্রীতিকর কথা না বললেই আমি খুশি হব। মানুষের ব্যক্তিগত খুশি অখুশি নিয়ে আমাদের মাথা ঘামাতে হলে হত্যার ব্যাপারে তদন্ত করতে এসে তদন্তের কাজ করা যায় না। তাছাড়া এ ধরনের সেন্টিমেন্টের আমাদের কাছে কোনো মূল্যই নেই মিস্টার সান্যাল। কথাটা যে এমন রূঢ় ও অমন স্পষ্টভাবে কিরিটি তার মুখের উপরে উচ্চারণ করতে পারে, বিরাজ বোধ করি ভাবতেও পারেননি। তাই একটু যেন থমকে থেকে বললেন, ঠিক আছে, তাহলে যা করতে এসেছেন তাই করুন গে। আমার যেটুকু জানা ছিল বলেছি, আর কিছুই আমার বলবার নেই, জানবেন। না, আপনি বলেননি। কি বললেন? সেদিনও সব কথা বলেননি, জানতে দেননি। আজও বলছেন না, জানতে দিচ্ছেন না মিস্টার সান্যাল। কিরিটির কণ্ঠস্বর কঠিন ও স্পষ্ট। কি কথা সেদিন আমি বলিনি জানতে পারি কি? প্রথমত আপনি বলেননি যে শ্যামা মধ্যে মধ্যে রাত্রে আপনার ঘরে আসতো। কি আবল তাবল বকছেন? মোস্ট ড্যামেজিং। ড্যামেজিং তো বটেই, বিশেষ করে বাসবী দেবীও যখন ব্যাপারটা জানতে পেরে গিয়েছিলেন। যাবেন এ ঘর থেকে আমার, আপনারা? তীক্ষ্ণ কণ্ঠে যেন গর্জন করে উঠলেন বিরাজমোহন। তদন্তের কাজ মিটে গেলেই চলে যাব। ভুলে যাবেন না সরকারি প্রয়োজনে এখানে আমরা এসেছি। শান্ত গলায় কিরিটি জবাব দেয়। আমি কোনো কথা শুনতে চাই না, আপনারা যান এ ঘর থেকে। এবার চেঁচিয়েই উঠলেন বিরাজমোহন। শুনুন মিস্টার সান্যাল, আমি জানি সে রাত্রে, অর্থাৎ বাসবী দেবীকে যেদিন হত্যা করা হয় সেই রাত্রে রাত 10টা থেকে 11টার মধ্যে কেউ তার ঘরে এসেছিল। এখনো বলুন সে কে এসেছিল? আমি জানি না। বলতে বাধ্য হচ্ছি, সত্যের অপলাপ করছেন। আপনি জানেন। কিরিটি বললে, না জানি না। জানেন না? বেশ, বলবেন না স্থির করেছেন যখন নাই বললেন। কিন্তু জানবেন, সে কথাটা জানা কিরিটি রায়ের পক্ষে অন্তত অসম্ভব হবে না। জানতে সে পারবেই। আয় রথিন, চল ওপরে চল। কিরিটি প্রথম ঘর থেকে বের হয়ে এলো, তার পশ্চাতে রথিন ও সুব্রত। ঘর থেকে বের হয়ে সিঁড়ি অতিক্রম করে দোতলায় উঠতে উঠতে সুব্রত বললে, কোনঠাসা ইঁদুরের অবস্থা হয়েছিল বেচারার।
রথিন পাশ থেকে ওই সময় প্রশ্ন করে, কিন্তু কে এসেছিল? রঞ্জনবাবুই নিশ্চয়ই। কিরিটি কোনো জবাব দিল না, মৃদু হাসল মাত্র, এবং সিঁড়ি দিয়ে যেমন উঠছিল তেমনি উঠতে লাগলো। কিরিটি, ওই রঞ্জন ছোকরাই তাহলে বাসুবিকে হত্যা করেছে, তাই না? আশ্চর্য নয়। কিরিটি মৃদু গলায় বলে কথাটা। কিন্তু কেন? হতাশ প্রেম। জবাবটা দেয় এবারে সুব্রত। হতাশ প্রেম? হ্যাঁ, সুনীল, ব্রজেশ, রঞ্জন ও সুহাস প্রত্যেকেই তো বাসবিকে মনে মনে চেয়েছিল, তবে কেউ স্পষ্ট করে, কেউ গোপনে, অস্পষ্টভাবে। বলছেন কি সুব্রতবাবু? কেন, এখনো আপনি বুঝতে পারেননি? কিরিটি ততক্ষণে শেষ ধাপে পা দিয়েছে। মৃদু হেসে বললে, আমাদের রথিন ওই বিষয়ে চিরদিনই একটি মাঠও আছে সুব্রত। মানে যাকে বলে ওই রথিনের ভাষায় প্রেম কানা। রক্ষে করো বাবা, যা একখানা গৃহিণী সম্মার্জনী প্রহারে একেবারে ধুলো পরিমাণ করে ছাড়বে না। কিরিটি হাসতে হাসতে বলে, নচেত বাসনা ছিল, তাই না রথিন? বাসনা কারই বা না থাকে বল? ঘরের তো আছেই, নিত্য নৈমিত্তিক মধ্যে মধ্যে, তাই বাইরে গিয়ে মুখ বদলাতে কারই বা মনে মনে অন্তত বাসনা জাগে না বল? আহ আরে! কিরিটি শব্দটা বিশেষ এক ভঙ্গিতে উচ্চারণ করে। তুই যদি বলিস তোর সে বাসনা কখনো মনে জাগেনি কিরিটি, তাহলে বলবো তুই মিথ্যুক। সত্য স্বীকার করবার মতো সৎ সাহসটুকু তোর নেই। শালুক চিনেছেন গোপাল ঠাকুর। কিরিটি হাসতে হাসতে বলে, দেখো সব শর্মাকেই আমার জানা আছে। কিরিটি আর কোনো জবাব দিল না, সোজা এগিয়ে শ্যামার ঘরে গিয়ে ঢুকলো। সুব্রত ও রথিনও ওকে অনুসরণ করলো। ঘরের মধ্যে তখনও শ্যামার মৃতদেহটা পড়েছিল, আলু থালু বেশ। আঁচলটা একপাশে মেঝেতে লুটাচ্ছে, ডান হাতটা ছড়ানো, বা হাতটা সামান্য ভাঁজ হয়ে আছে। চোখের মণি দুটো যেন চক্ষু কোটর থেকে ঠেলে বের হয়ে আসছে। মুখটা সামান্য হাঁ করা, জিভটা দেখা যায়। কিরিটি শ্যামার ভুলুণ্ঠিত মৃতদেহটার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ, তারপর পায়ে পায়ে এগিয়ে যায় সামনে। দ্বিধাবিভক্ত ওষ্ঠের ফাঁক দিয়ে দাঁতের শাড়ির কিছুটা অংশ দেখা যায়। চিবানো পানের রস দাগ ওষ্ঠে ও দাঁতে কালো হয়ে শুকিয়ে আছে। বোঝা যায় মৃত্যুর অব্যবহৃত পূর্বেই হয়তো পান চিবুচ্ছিল। ভালো করে তাকাতে নজরে পড়ল গলায় নখের আঁচড়ের দাগ। কিরিটি উঠে দাঁড়ালো। স্ট্রাগল করে হত্যা করা হয়েছে, মৃদু কণ্ঠে কিরিটি বললে। একই পদ্ধতি অবলম্বন করা হয়েছে এবারেও, বললে সুব্রত। তাই দেখছি। রতিন শিকদার শ্যামার মৃতদেহের উপরে এবারে ঝুঁকে পড়ে দেখতে থাকে। কিরিটি তখন ঘরের চারপাশে নজর বুলাতে ব্যস্ত। শ্যামা যে একটু ছিমছাম প্রকৃতির ছিল, ঘরের চারপাশে দৃষ্টিপাত করলেই সেটা বোঝা যায়। এক পাশে একটা তক্তপোষের উপর শয্যা, সবুজ রঙের একটি সুজিনি দিয়ে শয্যাটি ঢাকা সযত্নে। বোঝা যায় গত রাত্রে আদৌ শয্যা ব্যবহৃত হয়নি। এক কোণে একটি আলনায় কয়েকটা তাঁতের শাড়ি সযত্নে কোচানো রয়েছে। ঘরের দেওয়ালে টাঙানো একটি আরশি, তারই পাশে দেওয়ালের গায়ে গোটা চারেক সেলফ। সেলফের প্রথম থাকে চিরুনি, ফিতা প্রভৃতি চুল বাঁধার সরঞ্জাম। কিরিটি আরও কাছে এগিয়ে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। একটা মাথায় মাখার ক্যাস্টর অয়েলের শিশি, অর্ধেকেরও বেশি তেল আছে তাতে। একটা হিমানি স্নোর কৌটো ও পাউডারের কৌটো, একটা টাসেল, আজকাল সাধারণত মেয়েরা চুলের পরিচর্যার সময় ব্যবহার করে থাকে। এক শিশি ঝোড়ো কুমকুম, একটা কাজল লতা, কিছু চুলের কাঁটা, এক পাতা সেফটি পিন, এক শিশি সেন্ট। কিরিটি সব কিছু খুঁটিয়ে দেখতে দেখতে মৃদু মৃদু হাসছিল। পাশেই দাঁড়িয়েছিল সুব্রত। সে বললে, শ্যামাদাসী আমাদের দেখছি বাল বিধবা হলে কি হয়, শৌখিন ছিল রীতিমতো। হ্যাঁ, কর্তার বদন্যতা, কিরিটি মৃদু কণ্ঠে জবাব দিল। বেচারি জানতো না যে বড়র প্রেম বালির বাঁধ, সুব্রত বললে। কিরিটি, রথিন শিকদারের ডাকে কিরিটি ফিরে তাকালো ওর দিকে। কি, এও তো মনে হচ্ছে গলা টিপেই হত্যা, কোনো ভুল নেই তাতে বৎস। কিরিটি কথাটা বলে ঘরের মেঝেতে কি যেন তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করতে থাকে। কি দেখছিস? রথিন প্রশ্ন করে। গত রাত্রে বৃষ্টি হয়েছিল না রথিন? হ্যাঁ, সামান্য এক পশলা, বোধহয় তখন রাত 10টা 10:15 হবে। কিন্তু সে কথা কেন? রথিন বলে। একটা কথা ভাবছি। কি? সত্যি পঙ্গু না সবটাই অভিনয়? কার কথা বলছিস?
যার কথা ভাবা উচিত তার কথাই ভাবছি। কিন্তু তোকে একটা কাজ করতে হবে। কি? বিরাজমোহন সম্পর্কে আরও একটু ডিটেলড ইনফরমেশনের আমাদের দরকার। হঠাৎ? প্রয়োজন হচ্ছে। তুই সেন্ট্রালের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সাহায্যে দেখ বর্মা সরকার থেকে সেটা সংগ্রহ করতে পারিস কিনা। তা পাওয়া যেতে পারে। আজই তাহলে আমাদের শম্ভু রায়ের সঙ্গে লালবাজারে দেখা করে তাকে বলিস কথাটা। বলবো। কিরিটি কথা বলছিল আর মেঝেতে ঝুঁকে পড়ে বসে পকেট থেকে এক টুকরো কাগজ বের করে কি যেন মেঝে থেকে সযত্নে কুড়িয়ে কাগজটার মধ্যে ভাঁজ করে রেখে দিল। কি নিলি রে মেঝে থেকে কুড়িয়ে? কিছু না, শুকনো কাদা অর্থাৎ ধুলো। এমন ঝকঝকে পরিচ্ছন্ন ঘরের মেঝেতে কাদা শুকিয়ে থাকাটা তো উচিত নয়, তাই কিরিটি বললে। কিরিটির তদন্ত পদ্ধতির সঙ্গে রথিনের পূর্ব পরিচয় কিছুটা থাকায় ব্যাপারটাকে সে উড়িয়ে দিতে পারল না, এবং নিজেও সে এতক্ষণ যা তার দৃষ্টিতে পড়েনি সেই মেঝের দিকে অনুসন্ধানী দৃষ্টিতে তাকালো, এবং তার নজরে এবার পড়ল ব্যাপারটা। ঝকঝকে মসৃণ পালিশ লাল সিমেন্টের মেঝেতে এখানে ওখানে কয়েকটা গোলাকৃতি ছাপ রয়েছে। কিরিটি তখন ঘরের অন্যান্য জিনিসপত্রগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। খাটের নিচে একটা ফাইবারের সুটকেস দেখতে পেয়ে সেটা নিচু হয়ে ঝুঁকে কিরিটি টেনে এনে খোলবার চেষ্টা করছিল, কিন্তু সুটকেসটায় চাবি দেওয়া। চাবিটা বিশেষ খুঁজতে হলো না। মৃতা শ্যামার আঁচলেই বাঁধা আছে গিঁট দিয়ে দেখা গেল একটা চাবির রিং। কিরিটি শ্যামার আঁচল থেকে চাবির রিংটা খুলে নিয়ে তারই একটা চাবির সাহায্যে সুটকেসটা খুলে ফেলল। খান কয়েক দামি দামি তাঁতের শাড়ি সযত্নে ভাঁজ করা রয়েছে, গোটা চারেক ব্লাউজ, এক প্যাকেট স্যানিটারি টাওয়েল, কয়েকটা রুমাল, আর পাওয়া গেল ছোট একটি চন্দন কাঠের সুদৃশ্য কৌটো। অন্যান্য জিনিসগুলো সামান্য নড়াচড়া করে মৃদু হাস্যতরল কণ্ঠে কিরিটি বললে, দূর গায়ে চাষাভূষণ মেয়ে হলে কি হবে? শ্যামা শহরে এসে রীতিমতো আধুনিকা হয়ে উঠেছিল দেখছি। সুব্রত পাশেই দাঁড়িয়েছিল। সে বললে, পরশমণির স্পর্শে মনে হচ্ছে। কিরিটি প্রত্যুত্তরে মৃদু হাসল। তারপর চন্দন কাঠের কৌটোটা ডালা খুলতে গিয়ে দেখে তাতে ছোট একটা তালা লাগানো। চাবির রিংয়ের মধ্যে কিন্তু তালার চাবিটা পাওয়া গেল না। তালাটা ছোট হলেও খেললেও কম দামের দেশি তালা নয়, সুদৃশ্য ছোটর ওপরে হলেও বেশ মজবুত বিলিতি তালা। কিরিটি সুটকেসটা ভালো করে তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু ওই তালার কোনো চাবিই পেল না। অগত্যা সে স্থির করল কৌটোর তালাটা ভেঙেই ফেলবে। কৌটোটা হাতে নিতে মনে হচ্ছিল বেশ ভারী। কিরিটি রথিনের মুখের দিকে তাকিয়ে শুধালো, কি হে পুলিশ অফিসার, তালাটা ভাঙবো? নিশ্চয়ই ভেঙে ফেলো। রথিন সঙ্গে সঙ্গে জবাব দেয়, কিন্তু কি দিয়ে ভাঙা যায়? তালাটা মনে হচ্ছে বেশ মজবুত। কিরিটি তালাটা নাড়াচাড়া করতে করতে বললে। সুব্রতর পকেটে চাবি রিংয়ের সঙ্গে একটা বটল ওপেনার স্ক্রু ছুরি সমেত যন্ত্র ছিল। অবশেষে তারই সাহায্যে তালাটা ভাঙা হলো বেশ কষ্ট করেই। কিন্তু কৌটোর ডালা খুলে দেখা গেল নোট ও খুচরো টাকায় মিলিয়ে 100 টাকা, একটা ভারী সোনার মটরমালা গলার হার ছড়া, আর যে বস্তুটি পাওয়া গেল সেটা একটা ছোট শিশি। শিশির মধ্যে কতগুলো লাল লাল বড়ি এবং শিশির গায়ে লেবেল আটা এক কবিরাজি ঔষধালয়ের অব্যর্থ ঋতুবটিকা নামটি লেখা তাতে। রথিন জিজ্ঞাসা করে, কিসে শিশি রে? কিরিটি মৃদু কণ্ঠে বললে, অব্যর্থ ঋতুবটিকা। সে আবার কি বস্তু? গর্ধব তুই, পুলিশের চাকরি ছেড়ে দে। এখন বুঝতে পারছি কেন তোর আজও প্রমোশন হলো না, কিরিটি বললে। সুব্রত মৃদু হেসে বললে, বেচারি তো আজও কৃতিত্বেরই অধিকারী হলো না, অতএব ফ্যামিলি প্ল্যানিং এর চোরাগলিতে ওকে কখনো আজ পর্যন্ত পা ফেলতেই হয়নি। ও জানবে কি করে? রথিন বোধ হয় এতক্ষণে ব্যাপারটা উপলব্ধি ও হৃদয়ঙ্গম করতে পারে কিছুটা। বলে ওঠে তাড়াতাড়ি, হ্যাঁ বর্ষণের ওষুধ নাকি রে? হ্যাঁ, সাদা কথায় গর্ভপাত বটিকা ওই শিশিতে, সুব্রত বললে রথিনের দিকে তাকিয়ে। তা শ্যামার বক্সে? কিরিটি বললে, ওরে নিরেট, গোপন প্রেমের কাঁটা উদ্ধার করতে হলে শ্যামার মতো মেয়েরা যা করা স্বাভাবিক তাই করেছে। বলিস কি? মেয়েটা তবে প্রেগন্যান্ট ছিল নাকি? সন্তান সম্ভবা? সে বলতে পারবেন সঠিক তোর পুলিশ সার্জেন্ট ময়না তদন্ত করে। কিন্তু কার কার দ্বারা ব্যাপারটা ঘটলো, মানে সন্তান সম্ভবিতা হলো? কিরিটি হাসতে হাসতে বললে, কার দ্বারা আবার?
শ্যামার যে গোপনচারী প্রেমিক ছিল তারই কার্যকলাপ নিঃসন্দেহে। আরে তাই তো জিজ্ঞাসা করছি, কে? মাধব যে সেদিন বলছিল একটা লোক দেখা সাক্ষাৎ করতে আসতো, সেই কি? বলিস কি? সাতকাণ্ড রামায়ণ পড়ে তুই এখনো বলছিস সীতাকার বাপ? কিরিটি বলল। তবে তবে আপাতত আর কিছুটা নয়। মৃতদেহটি মর্গে পাঠাবার ব্যবস্থা করে চলো বন্ধু, এবারেই আমরা প্রস্থান করি এই ভবন থেকে, কিরিটি বললে। তা যেন হলো, কিন্তু রথিনকে কেমন যেন একটু চিন্তিত মনে হয়। চিন্তা করবার অনেক সময় পাবি, নে চল এখন, কিরিটি তাড়া দেয়। রথিন বলে ওই সময় কিরিটির মুখের দিকে তাকিয়ে। আচ্ছা কিরিটি, তাহলে কি তোর মনে হয় কি ওই কারণেই তার নাগর শেষ করে দিয়েছে? কিরিটি প্রত্যুত্তরে মৃদু হাসল রথিনের মুখের দিকে তাকিয়ে। হাসছি যে? হাসলাম এই জন্য যে তুই তোর ভাষায় বর্তমান ঘটনা পরিস্থিতি ছেড়ে অনেক দূর চলে গিয়েছিস। তার মানে তুই ভুলে গিয়েছিস আপাতত এই বাড়িতেই পাশের ঘরে কিছুদিন আগে বাসবীকেও ওই একইভাবে হত্যা করা হয়েছিল। তুই বলছিস সেই হত্যার সঙ্গে শ্যামার হত্যার ব্যাপারটাও জড়িত আছে? আছে বই কি। তাহলে কি এবারেও বাসবীর সেই বন্ধু প্রেমিকদেরই একজনের দ্বারা ব্যাপারটা ঘটেছে বলতে চাস? তুই দেখছি বাসবীর বন্ধু চারটি ভদ্র সন্তানকে এখনো ভুলতে পারছিস না। কিরিটি মৃদু হেসে বললে। সে তুই যাই বল কিরিটি, আমার ধারণা এ তাদেরই কাজ। কোন যুক্তিতে বন্ধু? নিশ্চয়ই সে রাত্রে বাসবীর হত্যাকারীকে শ্যামা দেখে ফেলেছিল, রথিন বলে। যাক, এতক্ষণে তবু একটু বুদ্ধির চমক দেখা দিয়েছে তোর ব্রেন ম্যাটারে, কিরিটি বললে। ব্যাপারটা রীতিমতো জটিল হয়ে উঠলো দেখছি, রথিন বললে। এখন চল তো। সঙ্গের একজন কনস্টেবলকে ওই বাড়িতে মৃতের প্রহরায় রেখে ওরা ঝাউতলা বাড়ি থেকে বের হয়ে এলো এবং আসবার সময় দুজনকেও কিছু নির্দেশ দিয়ে ওখানেই থাকতে বলা হলো। জিপে করে যেতে যেতে রথিন শ্যামার হত্যার ব্যাপারটা সম্পর্কে নানা কথা বলে চলে, কিন্তু কিরিটি একেবারে চুপচাপ। তার দিক থেকে বিশেষ কোনো সাড়া শব্দই পাওয়া গেল না। মধ্যে মধ্যে কেবল সে হাঁ হাঁ করে যাচ্ছিল। কিরিটি ও সুব্রতকে তাদের গৃহে নামিয়ে দিয়ে রথিন থানায় ফিরে এলো। ফোন করে মৃতদেহটা মর্গে পাঠাবার ব্যবস্থা করলো। তারপর লালবাজারে ফোন করলো বিরাজ সান্যালের রেঙ্গুনের জীবন সম্পর্কে যাতে একটা খোঁজ তাড়াতাড়ি পাওয়া যায় তারই ব্যবস্থা করবার জন্য। ওই দিনই সন্ধ্যার সময় সুব্রত আসতেই কিরিটি বললে, সুব্রত চল একবার জুনিফারের ওখানে ঘুরে আসি। আমিও কথাটা ভাবছিলাম, কিন্তু জুনিফারের কাছ থেকে কি বিরাজ সান্যাল সম্পর্কে জানতে পারবি সেরকম কিছু? চেষ্টা করে দেখতে ক্ষতি কি, একেবারে শূন্য হাতে নাও তো ফিরতে পারি। চল তাহলে। দুজনে বের হয়ে পড়ল কিরিটির গাড়িতে। সন্ধ্যার অন্ধকার চারিদিকে তখন বেশ জমাট বেঁধে উঠেছে। পথে ও দোকানে দোকানে আলো জ্বলে উঠেছে। রাস্তায় ও ফুটপাতে নানাবিধ যানবাহন ও পথচারীদের রীতিমতো ভিড়। দুপুরের দিকে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল। পথ কিছুটা তার স্বাক্ষর দিচ্ছে কাদায় ও জলে। কিরিটি অন্যমনস্কভাবে গাড়ির জানালা পথে তাকিয়ে। তার মুখে একটা চুরুট। সকাল থেকেই জুনিফারের কথা ভাবছিল কিরিটি। জুনিফার আবার চিঠি দিয়ে সাহায্যের জন্য বিরাজ সান্যালকে ডেকেছিল। অর্থাৎ জুনিফার আজও আশা রাখে বিরাজ তাকে সাহায্য করবেন। আশা না থাকলে সে চিঠি দিত না। তাছাড়া তার আশা যে মিথ্যা নয় তাও তো প্রমাণ হয়ে গিয়েছে। বিরাজ গিয়েছিলেন জুনিফারের গৃহে কাল রাত্রে, আর জুনিফারের চিঠিটার মধ্যে যে আশার সুর ছিল সেটাও ওই একই দিকে যেন ইঙ্গিত করে। আচ্ছা, ওই সঙ্গে আরও একটা কথা গতকাল থেকে বারবার মনের মধ্যে যেন আনাগোনা করছে কিরিটির। বাসবীর মতো অবিকল দেখতে বাসবীর প্রতিচ্ছবি ওই মেয়েটি কে, যাকে সুহাস পারদুই দেখেছে, যাকে দেখে বাসবী বলে সে ভুল করেছে? বাসবীরই কি সে কেউ, নিকটতমা কেউ? তা যদি হতো বাসবী কি জানতে পারতো না? তাছাড়া বিরাজমোহনও কি সে কথা ওদের বলতেন না? একই রকম দেখতে তো কতজনই হয়, কতজনের চেহারার সঙ্গে কতজনের চেহারার আশ্চর্য রকম মিল থাকে। হঠাৎ দেখলে চমক লাগে, হয়তো বা সেই রকমই কিছু, কিংবা হয়তো সেরকম নিকটতমা আত্মীয়া সত্যিই কেউ ছিল বাসবীর, হয়তো বা যমজ বোন। বাসবী হয়তো জানতে পারেনি কখনো, একের সঙ্গে অন্যের কখনো বড় হয়ে দেখা সাক্ষাৎ ঘটেনি। কিন্তু তাই যদি হতো, ধীরাজ বাসবীর বাবা কি স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার সময় বাসবীর সঙ্গে তার যমজ বোনটিকেও কাছে রেখে দিতেন না? আবার এমনও তো হতে পারে। ওই একই চিন্তার সূত্র ধরে কথাটা কিরিটির মনে উদয় হয়। স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ির সময় একজনকে ধীরাজ নিয়েছিলেন, অন্যজন ছিল জুনিফারের কাছে। কিন্তু সেখানেও একটা প্রশ্ন থেকে যায়, বিরাজ হয়তো তেমন কিছু থাকলে জানতে পারতেন। জানা সত্ত্বেও আবার মনে হয়
কিরিটির। বিরাজ আজ পর্যন্ত সে কথাটা তাদের বলেননি কেন? না বলারই বা কী উদ্দেশ্য থাকতে পারে? গোপন করার কী এমন কারণ থাকতে পারে? ইতিমধ্যে গাড়িটা প্রি স্কুল স্ট্রিটের মধ্যে ঢুকে গলিপথে খানিকটা অগ্রসর হয়ে থেমে গেল সুব্রতর নির্দেশে। কি হলো সর্দারজি, থামলে কেন? জবাব দিল সুব্রত কিরিটির প্রশ্নের। নম্বরটা বোধহয় সামনের ওই সরু গলিটার মধ্যে, তাই গাড়ি থামাতে বলেছি। ও আচ্ছা, চল নামা যাক। দুজনে নেমে সরু গলিটার মধ্যে ঢুকলো। গলির মধ্যে আলো খুব কম, থমথমে একটা আলো আধার যেন। দুজনে পায়ে পায়ে অগ্রসর হয়। বাড়িটা খুঁজে পেতে ও জুনিফারের ঘরটা বের করতে তাদের বিশেষ কষ্ট হয় না। ঘরের দরজা ঈষৎ ভেজানো ছিল, ভিতরে আলোর আভাস পাওয়া যায়। একটু ইতস্তত করে কিরিটি ঘরের দরজার গায়ে মৃদু আঘাত করল দুবার। সঙ্গে সঙ্গেই প্রায় নারী কণ্ঠে ভিতর থেকে সাড়া এলো। হুজ দেয়ার? মে উই কাম ইন? কিরিটি জবাব দেয়। ইয়েস। পূর্বের নারী কণ্ঠস্বর আহ্বান জানালো। কিরিটি ও সুব্রত ঘরের মধ্যে ঢুকলো দরজা ঠেলে। ঘরে ঢুকে কাউকেই চোখে পড়ল না প্রথমটায়। চারিদিকের ঘরের মধ্যেকার আসবাবপত্রে একটা দারিদ্র ও বিশৃঙ্খলার ছবি যেন স্পষ্ট। মেঝেতে ধুলি ধূসরিত ছিন্ন মলিন একটা কতকালে পুরাতন কার্পেট যে বিছানো, সেটার দিকে তাকালেই বোঝা যায়। দু চারটে সোফা রয়েছে, জীর্ণ তেল চিটচিটে, কতকালের পুরানো, কতকালের ব্যবহৃত কে জানে। একটা সেন্টার টেবিলের ওপরে কিছু ছেঁড়া পুরাতন পিক্টোরিয়াল পড়ে আছে এলোমেলোভাবে। এক পাশে একটা কাঠের আলমারি। ভেতরে প্রবেশের দরজাটি ছাড়া দ্বিতীয় কোনো দরজা আর কিরিটির চোখে পড়ে না। এদিক ওদিক দৃষ্টি বুলিয়ে জানবার চেষ্টা করছিল কিরিটি ঘরের মধ্যে থেকে একটু আগে কে সাড়া দিয়েছিল, কিন্তু কাউকেই চোখে পড়ে না। ওই সময় আবার সেই নারী কণ্ঠস্বর শোনা গেল। হুজ দেয়ার? এবার কণ্ঠস্বর অনুসরণ করে কিরিটির নজরে এলো অল্প শক্তির আলোর জন্য ঘরের যে অংশটা ভালো স্পষ্ট করে তার ইতিপূর্বে নজরে পড়েনি, সেই দিকেই একটা কাঠের ফ্রেমে পর্দা দিয়ে ঘরের কিছুটা অংশ বোধহয় প্রাইভেট করার চেষ্টা করা হয়েছে। সেই অংশ ও পর্দার ওপাশ থেকেই কণ্ঠস্বরটা ভেসে আসছিল। কিরিটি সামান্য একটু ইতস্তত করে পর্দার দিকে পা বাড়ালো। সুব্রত তাকে অনুসরণ করে কিরিটির চোখের ইঙ্গিতে। লিনেনের পর্দা, কোনো এক সময় হয়তো মেরুন রঙের ছিল, এখন আর সে রংটা বুঝবার উপায় নেই। কেমন একটা বদ্ধ বাতাস ও নোংরা ভ্যাপসা গন্ধ সারাটা ঘরে, কেমন যেন একটা অস্বস্তি বোধ হয়। পর্দার ওপাশে পা দিতেই নজরে পড়ল একটা নেওয়ারের খাটের উপরে মলিন একটা শয্যা। তার উপরে বসে আছে এক নারী, গায়ে ছেঁড়া ময়লা ক্রাস্ট একটা গাউন, মাথার চুল রুক্ষ বিপর্যস্ত। সামনে একটা ছোট টেবিলের উপরে একটা কাচের গ্লাস, খানিকটা তরল পদার্থ গ্লাসের মধ্যে, পাশে একটা দিশি মদের বোতল। হু আর ইউ জেন্টলম্যান? কারা তোমরা? জুনিফার ওদের দিকে তাকিয়ে প্রশ্ন করল। গুড ইভিনিং। ইফ আই এম নট রং, মিসেস সান্যাল, কিরিটি বললে। কি কি বললে? জুনিফার যেন রীতিমতো চমকে গিয়েছে। তার নেশার রক্তিম দু চোখেও যেন বিস্ময় একটা স্পষ্ট হয়ে ওঠে। জুনিফার কিরিটির মুখের দিকে তখনও তাকিয়ে। কিরিটি আবার বললে, নিশ্চয়ই আমার ভুল হয়নি, আপনি ডক্টর ধীরাজ সান্যালের স্ত্রী মিসেস জুনিফার সান্যাল। একটা যেন ঢোক কিনল জুনিফার, তারপর জিভ দিয়ে নিচে ঠোঁটটা একবার চেটে নিয়ে বলল, আমার নাম জুনিফারই বটে, কিন্তু আমি জুনিফার সান্যাল কে তোমাকে বললে? কার কাছে শুনেছ? বসতে পারি? হ্যাঁ বসো। কিরিটি এবার একটা চেয়ারে ও সুব্রত পাশ থেকে একটা টুল টেনে নিয়ে জুনিফারের মুখোমুখি একেবারে বসলো। তারপর মৃদু হেসে কিরিটি বললে, আমি জানি তুমি ডক্টর সান্যালের স্ত্রী, বাট হাউ? কেমন করে জানলে? কারোরই তো জানার আর কথা নয় আজ। তোমাদের তো ডিভোর্স হয়নি? না, তা হয়নি বটে, তবে জানি সেপারেশন হয়ে গিয়েছিল কেবল। কিরিটির মুখের দিকে কয়েকটা মুহূর্ত চেয়ে রইল জুনিফার, কেমন যেন অসহায় বিহবল ক্লান্ত দৃষ্টিতে। তারপর এক সময় মাথাটা নিচু করল। মিসেস সান্যাল, কিরিটি মৃদু কণ্ঠে ডাকে। ডোন্ট কল মি বাই দ্যাট নেম। সেসব কবে চুকে গিয়েছে, কবে সবই ভুলে গিয়েছি। ধীরাজ মরে গিয়েছে, আর আমিও তো কবরের দিকে পা বাড়িয়েই বসে আছি। ওয়ান ফুট ইজ অন মাই গ্রেভ। বলতে বলতে জুনিফার মুখ তুলল। ঘরের আলোয় দেখা গেল জুনিফারের দুটো চোখ জলে চিকচিক করছে।
পরিধেয় গাউনের একটা প্রান্ত তুলেই জেনিফার চোখের জল মুছে নিল। তারপর কিরিটির দিকে তাকিয়ে বললে, কিন্তু জেন্টলম্যান, তোমাদের তো আমি চিনতে পারছি না। কখনো জীবনে তোমাদের দেখেছি বলেও মনে পড়ছে না। কে তোমরা? কি তোমাদের পরিচয়? কোথা থেকে আসছো? আর আমার কাছেই বা কেন এসেছো? কিরিটি বললে, দেখো মিসেস সান্যাল, প্লিজ ও নামে আমাকে ডেকো না। আমাকে বরং তুমি শুধু জেনিফার বলেই ডাকো। বেশ, তাই হবে। আমি বলছিলাম, কেন আমি এসেছি সে কথা বলার আগেই আমি একটা প্রয়োজনীয় কথা তোমার সঙ্গে সেরে নিতে চাই। কি কথা মিস্টার? মিস্টার রায় বলেই তুমি আমাকে ডেকো। বলো, কি বলছিলে? কিছু মনে না করো যদি, ইফ ইউ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, একটা কথা বলতাম। বলো না, কি বলতে চাও? বলতে বলতে জেনিফার হাত বাড়িয়ে গ্লাসটা ঠোঁটের সামনে তুলে ধরে একটা চুমুক দিল। তুমি যেভাবে আছো তাতে মনে হচ্ছে ইউ আর মাচ ইন নিড। ইয়েস, আই এম কমপ্লিটলি ব্রোকেন অ্যান্ড ডিজার্টেড। বলতে বলতে নিঃশেষিত গ্লাসটা নামিয়ে রাখলো টেবিলের ওপর জেনিফার। কিরিটি তার জামার পকেটে হাত ঢুকিয়ে দুটো 100 টাকার নোট বের করে জেনিফারের দিকে এগিয়ে দিতে দিতে বললে, জেনিফার, এই 200 টাকা রাখো। টাকা? কথাটা অর্ধস্ফুটভাবে উচ্চারণ করে জেনিফার কেমন যেন বোবা বিহবল দৃষ্টিতে কিরিটির মুখের দিকে তাকালো। হ্যাঁ, ধরো, হ্যাবিট। আমার খুব অভাব। একটা টাকাও আমার কাছে আজ 1000 টাকা। কিন্তু তুমি আমাকে টাকা দিচ্ছ যে কেন, তা সত্যিই বুঝতে পারছি না মিস্টার রায়। মনে করো বন্ধু বন্ধুকে দিচ্ছে। বন্ধু? হ্যাঁ, আমাকে কি তুমি বন্ধু বলে গ্রহণ করতে পারো না জেনিফার? বন্ধু বলে? হ্যাঁ, মনে করো বন্ধু তোমাকে দিচ্ছে টাকাটা। ধরো প্লিজ। জেনিফারের দু চোখের কোল সহসা জলে ভরে উঠল দেখতে দেখতে। জল ভরা চোখে জেনিফার কিরিটির মুখের দিকে তাকিয়ে থাকে। ঠোঁট দুটো তার কাঁপছে। ধরো, নাও। কিরিটি যেন এক প্রকার নোট দুটো জেনিফারের শিথিল হাতের মুঠোর মধ্যে গুঁজে দিল। জেনিফারের শীর্ণ গাল বেয়ে অশ্রুধারা নেমে এলো। এবারে আর সে মুছল না সে চোখের প্রবহমান অশ্রুর ধারা। কেমন যেন অসহায় দৃষ্টিতে চেয়ে রইল কিরিটির মুখের দিকে। ঠোঁট দুটো কাঁপছে জেনিফারের। কতদিন কতদিন কেউ আমার সঙ্গে তোমার মতো করে কথা বলেনি। যখন রূপ ছিল, যৌবন ছিল, সবাই এসেছে আমার কাছে, মুঠো মুঠো টাকাও দিয়েছে। আজ তোমাকে দেখতে পারে এমন কেউ নেই তোমার? কোনো আপনার জন বা পরিচিত? না, কেউ নেই। কেউ নেই নিকট বা দূর সম্পর্কের? ছিল, আমার সব ছিল মিস্টার রায়। লাভিং হাজব্যান্ড, দুটো মেয়ে। অথচ মেয়ে? হ্যাঁ। তারা কোথায়? তুমি একটু বসবে মিস্টার রায়? অনেকদিন বিলিতি হুইস্কি খাইনি, এক বোতল আনাই? টলতে টলতে উঠে দাঁড়ালো জেনিফার। এত রাত্রে মদ তুমি কোথায় পাবে? সব দোকান তো বন্ধ হয়ে গিয়েছে, কিরিটি বললে। এই বাড়িতে ডেভিড বলে একজন থাকে, তার কাছে সবসময় টাকা দিলে পাওয়া যায়। একটু বসো, আমি আসছি। জেনিফার ঘর থেকে বের হয়ে গেল গায়ের গাউনটা সামলাতে সামলাতে। জেনিফার ঘর থেকে বের হয়ে যেতেই সুব্রত বলে, চমৎকার ফাঁদ পেতেছিস তো কিরিটি। আমি প্রস্তুত হয়ে এসেছিলাম, কিরিটি মৃদু হেসে বললে। সে তো বুঝতেই পারছি, কিন্তু এত সহজে যে কাজ হাসিল হবে ভাবতে পারিনি। কিন্তু মেয়েটাকে দেখে সত্যিই দুঃখ হচ্ছে, সত্যি হতভাগ্য। কিন্তু জেনিফারের কথা শুনে এখন কি আমার মনে হচ্ছে জানিস কিরিটি? কি? বাসবিরা বোধহয় যমজ বোন ছিল। পূর্বেই সেটা আমি অনুমান করেছিলাম এবং বুঝতে পেরেছিলাম সুহাসবাবু যাকে দেখেছে সে বাসবীরই যমজ বোন। কিন্তু একটা ব্যাপারে খটকা লাগছে, বাসবী কি কথাটা জানতো না? জানা তো উচিত, তবে সেটাই আমাদের জেনিফারের কাছ থেকে জানতে হবে। যদি না বলে, না বললেও এখন আর কিছু এসে যায় না, যতটুকু সে বলেছে তাই যথেষ্ট। তবে মনে হয় সবই সে বলবে।
যে বোতলটা সে আনতে গেল তারই কিছুটা পেটে পড়লেই দেখবি সব কথা একটু একটু করে বের হয়ে আসবে। একটা কথা ভাবছি, কি বিরাজ সান্যালও কি জানতো না বা জানে না ব্যাপারটা? মনে হয় জানে, কিন্তু জুনিফার যে মদ্যাসক্ত বুঝতে পারলি কি করে? যেটুকু বর্ণনা ওর সংগ্রহ করতে পেরেছিলাম ওর মুখ থেকে, তাতেই বুঝেছিলাম। কিন্তু চুপ, ও বোধহয় আসছে। সত্যি জুনিফার ঘরে এসে ঢুকলো, হাতে তার এক বোতল স্কচ হুইস্কি, রেড লেবেল জনি ওয়াকার, মুখে একটা পরিতৃপ্তির হাসি। বোতলটা কিরিটির সামনে তুলে ধরে বললে, দেখেছ, দেখো, বলছিলাম না মিস্টার রায় তোমাকে। দাঁড়াও, একটু অপেক্ষা করো, আরো দুটো গ্লাস আনি। না না, তোমাকে ব্যস্ত হতে হবে না জুনিফার, তুমি বসো, আমরা ড্রিঙ্ক করব না। তোমরা খাবে না? কেমন যেন বিস্ময় ভরা দৃষ্টিতে তাকালো জুনিফার কিরিটির মুখের দিকে। না, আমি একা খাবো। হ্যাঁ বসো, তুমি গ্লাসে ঢেলে নাও। জুনিফার আর দ্বিরুক্তি করে না, বোতল থেকে গ্লাসে হুইস্কি ঢেলে সামান্য জল মিশিয়ে দীর্ঘ একটা চুমুক দিয়ে পরিতৃপ্তির সঙ্গে বলে, দ্য স্কচ, হোয়াট আ ফেভার। কিরিটি আর সুব্রত ওকে নিঃশব্দে লক্ষ্য করতে লাগলো। দ্বিতীয় পেগ শুরু করতেই কিরিটি পুনরায় মুখ খুলল। জুনিফার? ইয়েস। তোমার দুই মেয়ে বলছিলে, তারা এখন কোথায়? কিছুই জানো না তোমরা? না। একজন তো মরে গিয়েছে, বাসবী। লুসি এখনো আছে। ধীরাজের সঙ্গে যখন সেপারেশন হয়ে যায় তখন আমার এক মেয়ে থাকে তার কাছে, আর একজনকে আমি মানে ওই লুসিকে সঙ্গে করে নিয়ে আসি। কিন্তু এখন দেখতে পাচ্ছি লুসিকেও না আনলেই বুঝি ভালো হতো। কেন ও কথা বলছো কেন? যে মানুষ হলে আমাকে দেখলে আর আমার দুঃখ ছিল কি? বলতে বলতে নেশার ঘরে হাউ হাউ করে কাঁদতে শুরু করে দেয় জুনিফার। সে আমাকে ত্যাগ করেছে জানো মিস্টার রায়। কেন? আমাকে সে ঘৃণা করে, সে হেটস মি। শুনেছ কখনো এমন কথা মিস্টার রায়? যাকে গর্ভে ধরলাম নিজের সন্তান, সে তার গর্ভধারণী মাকে ঘৃণা করে, ত্যাগ করে। যাকে মরুক গে, ডোন্ট কেয়ার। বিরাজ বলেছে সে আমাকে সাহায্য করবে। আফটার অল হি হ্যাজ গট হার্ট। বিরাজের সঙ্গে তোমার জানাশোনা আছে বুঝি? হ্যাঁ, ধীরাজ আর বিরাজ তো দুই সহোদর ভাই। তারপরে হেসে বলে, I know he has got a soft corner in his heart for the still now. সফট কর্নার? হ্যাঁ, একসময় যে ভালোবেসেছিল আমাকে বিরাজ। ইউ মিন জুনিফার? দ্যাটস অ্যান ইন্টারেস্টিং স্টোরি। গল গল করে অতীত কথা জুনিফার নেশার ঘরে বলতে শুরু করে দেয়। কিরিটি আর সুব্রত শুনতে থাকে। সব কিছুই কিরিটির কাছে স্পষ্ট হয়ে যায়। যে সূত্রটা জট পাকিয়েছিল সেগুলো সরল হয়ে আসে, স্পষ্ট হয়ে ওঠে। বাসবী আর লুসি যে যমজ বোন তাও বলে জুনিফার। বোতলটা প্রায় ইতিমধ্যে অর্ধেক নিঃশেষিত হয়ে গিয়েছিল। কিরিটি বাধা দেয়, অলরেডি ইউ ড্রিঙ্ক আ লট টু নাইট। আজ আর খেও না জুনিফার। ভাবছো মিস্টার রায় আমি মাতাল হব? না, আমি মাতাল হই না। তাছাড়া I want to forget everything. সব ভুলতে চাই, ভুলে থাকতে চাই। আবার হাওয়াও করে কাঁদতে শুরু করে দেয় জুনিফার। কিরিটি সুব্রতকে ইশারা করে উঠবার জন্য। জুনিফার, আজ তাহলে আমরা যাই। যাবে? হ্যাঁ, রাত হলো অনেক। যাবে কেন বন্ধু, থাকো না। না, আজ যাই, আবার আসবো। আসবে তো? ঠিক। হ্যাঁ। ভুলে যাবে না জুনিফারকে? না না,
আচ্ছা, গুড নাইট। গুড নাইট। কিরিটি ও সুব্রত জুনিফারের ঘর থেকে বের হয়ে এলো। সত্যিই রাত হয়েছিল, প্রায় 11:30। ম্যানসন বাড়িটা তখন প্রায় নিঝুম হয়ে গিয়েছে। দু একটা ঘর ছাড়া সব ঘরেই আলো তখন প্রায় নিভে গিয়েছে। একটা গিটারের সুর কানে এলো কিরিটির। কোনো ঘরে হয়তো কেউ গিটার বাজাচ্ছে। রাতের স্তব্ধতায় গিটারের সুরটা ছড়িয়ে যাচ্ছে, সস্তা একটা ইংরেজি নাচের সুর। আর একটা ঘরে বোধহয় দুটি নারী ঝগড়া করছে। তাদের উচ্চ কথা কাটাকাটির আওয়াজ শোনা যায়। কথা কাটাকাটি মানে পরস্পর পরস্পরকে জঘন্য গালিগালাজ করছে। পরস্পরের প্রতি পরস্পরের গালিগালাজ থেকেই বোঝা যায় ওইখানে কোন শ্রেণীর মানুষের বাস। নিম্ন শ্রেণীর একদল অ্যাংলো পরিবার। সবাই হয়তো কোনো ফ্যাক্টরিতে বা দোকানে বা অফিসে কিংবা গোডাউনে কাজ করে। যা উপার্জন করে তাতে করে ওদের জাতের স্বপ্ন ইউরোপীয় চালচলন বজায় রাখা তো দূরের কথা, সাধারণভাবে খেয়ে পড়ে বাঁচবারও সুযোগ পায় না। ফলে সেই যাত্রাভিমানের নেশায় বুঁদ হয়ে থাকার দরুন এবং তার ব্যর্থ প্রয়াসে বিচিত্র এক জগৎ নিজেরাই গড়ে তুলেছে। তৈরি করেছে নিজেদের নিয়ে নিজেদের এক সমাজ গোষ্ঠী। মুখে সর্বদা অশুদ্ধ স্ল্যাং, বকনি, ইংরেজি বুলি, পরনে মলিন কম দামি স্যুট বা গাউন, অপুষ্টিকর খাদ্য। কিরিটি প্রায় অন্ধকার ভাঙা পুরাতন বাড়িটা থেকে বের হতে হতে ভাবছিল, জুনিফারকে আজ এখানে এই নরককুণ্ডের মধ্যেই মাথা গুঁজতে হয়েছে, যেহেতু তার মদ্যপানে আসক্তি হয়তো তার একমাত্র কারণ। যতদিন রূপ যৌবন ছিল দেহ দিয়ে তার প্রয়োজন মিটিয়েছে, কিন্তু আজ সে রূপ যৌবনের কিছুই অবশিষ্ট নেই। কাজেই এখানে এসে মুখ থুবড়ে পড়েছে। হয়তো জুনিফারের চরিত্রের উচ্ছৃঙ্খলতাই একদিন ধীরাজ ডাক্তারের কাছ থেকে দূরে ঠেলে দিয়েছিল। অন্যথায় মানুষটা হয়তো তত খারাপ নয়। উচ্ছৃঙ্খলতা যদি শুভবুদ্ধি বা বিবেককে গ্রাস না করত ও সুখী হতে পারত স্বামী ও সন্তান নিয়ে আর 10টি স্বাভাবিক নারীর মতোই এ সংসারে। কিন্তু তা হতে পারেনি। নির্জন রাস্তা ধরে গাড়ি ছুটে চলেছিল। কোলাহলমুখর কলকাতা নগরী যেন হঠাৎ স্তব্ধ হয়ে গিয়েছে। কচ্ছিৎ দু একটা দ্রুত ধাবমান ট্যাক্সি বা প্রাইভেট গাড়ির শব্দ স্তব্ধতার বুকে একটা তরঙ্গ তুলে মিলিয়ে যাচ্ছে। রাস্তা ও ফুটপাত জনহীন বললেই চলে। কদাচিৎ একটি আধটি পদাতিক চোখে পড়ে। কেবল রাস্তার দুপাশে আলোগুলো জ্বলছে আর কোথাও কোথাও নিয়ন আলোর রং বেরঙের বিজ্ঞাপন ঝুলছে, নিভছে এখনো। আর কিছুক্ষণ পরে হয়তো ওগুলোও নিভে যাবে। কেবল এক চক্ষু মেলে তাকিয়ে থাকবে স্থগিত যাত্রা পদাতিকের মতো পথের দুপাশের ওই আলোগুলো। আকাশ বেশ পরিষ্কার। তারায় তারায় আকাশটায় একেবারে যেন স্থান নেই কোথাও। চলমান গাড়ির খোলা জানালা পথে হু হু করে মধ্যরাত্রির ঠান্ডা হাওয়া চোখে মুখে এসে ঝাপটা দিচ্ছিল। কিরিটি? সুব্রতর ডাকে কিরিটির হঠাৎ যেন চমক ভাঙে। পাশেই উপবিষ্ট সুব্রতর দিকে তাকায়। কি? আমাকে নামিয়ে দিয়ে যা। আমার ওখানে চল। কৃষ্ণাকে বলে এসেছি আসার সময় তোর জন্য খাবার রাখতে। সুব্রত আর উচ্চবাচ্য করে না। বাইরের দিকে তাকিয়ে চুপ করে বসে থাকে। গাড়ি ততক্ষণে চৌরঙ্গি ছাড়িয়ে আশুতোষ মুখার্জি রোডে ঢুকে পড়েছে। কিরিটি গাড়ির কাঁচ তুলে পাইপটায় অগ্নিসংযোগ করে নিল। আচ্ছা কিরিটি। কি? আচ্ছা, লুসি নিশ্চয় জানতো তার এক যমজ বোন ছিল। আগে না জানলেও এখন হয়তো জানে বলেই মনে হয়। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না, সুহাসকে সেদিন মার্কেটে লুসি এড়িয়ে গিয়েছিল কেন? বাসবী হত্যা রহস্যের ছোট্ট একটা জট এখনো ঠিক ওই জায়গাতেই পাকিয়ে আছে সুব্রত। সুব্রত সঙ্গে সঙ্গে অন্ধকারে কিরিটির মুখের দিকে তাকালো। কিরিটি বললে, ওই জটটুকু খুলতে পারলেই সমস্ত ব্যাপার স্পষ্ট করে বুঝবার হয়তো একটা পথ খুঁজে পাবো। আচ্ছা, কাকে তো সন্দেহ হয়? কিরিটি সঙ্গে সঙ্গে সুব্রতকে পাল্টা প্রশ্ন করে। তোর কাকে সন্দেহ হয় আগে বল। প্রথম সন্দেহ আমার ওই বিরাট সান্যালকে। কেন? বাসবীকে হত্যা করার মধ্যে তার কি স্বার্থ থাকতে পারে বা উদ্দেশ্য, সেটাই এখনো স্পষ্ট হয়ে ওঠেনি। তবে সে রাত্রের ঘটনা বিশ্লেষণ করলেও তারপর শ্যামার মৃত্যুর ব্যাপারটা চিন্তা করলে বিরাট সান্যালের ওপরই সবচাইতে বেশি সন্দেহ করে। উদ্দেশ্যের কথা না হয় থাকলো, কিন্তু কেন তাকে হত্যাকারী বলে মনে হচ্ছে তা তো বলবি। প্রথমত শ্যামা যে জবানবন্দি দিয়েছিল, কোনো একজন লোক সে রাত্রে বাসবীর ঘরে এসেছিল এবং তাকে সে বাথরুমের দরজা দিয়ে পালাতে দেখেছিল। আমার মনে হয় তার কিছুটা সত্য, বাকিটা মিথ্যা।
কোন একজন লোককে যে বাসুবির ঘরে সে রাত্রে শ্যামা দেখেছিল ঠিকই তাকে সে চিনতে পেরেছিল, যা অবশ্যই সে স্বীকার করেনি। তাই প্রথম অংশ সত্য, শেষাংশ মিথ্যা। ঠিক বলেছিস। তারপর? কিন্তু কথা আর এগুলো না। ইতিমধ্যে গাড়ি গৃহদ্বারে পৌঁছে গিয়েছিল। সর্দারজি নেমে দরজা খুলে দেওয়ায় ওরা গাড়ি থেকে নামলো। কলিং বেল বাজবার আগেই জঙ্গলি এসে দরজা খুলে দিল। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।